ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 10 এর গুরুত্বপূর্ণ কবিতা সি ফিভার বাই জন ম্যাসিফিল্ড এই কবিতাটি আলোচনা করব। এই কবিতাটি তোমাদের ক্লাস 10 এর মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ কবিতা এবছরের। কবিতাটি আমি কয়েকটি টপিক ওয়াইজ বিশ্লেষণ করব। প্রথম টপিকে আমরা জানবো অল অ্যাবাউট দ্য অথার, অর্থাৎ এই কবিতার কবি সম্পর্কে আমরা জানবো। দ্বিতীয় টপিকে আমরা বিশ্লেষণ করব অ্যাবাউট দ্য পোয়েম, অর্থাৎ এই পোয়েমটি সম্পর্কে আমরা জানবো। টপিক 3 আছে লাইন বাই লাইন অ্যানালাইসিস, এই কবিতাটি লাইন বাই লাইন অ্যানালাইসিস করব। টপিক 4 কমপ্লিট সামারি, অর্থাৎ এই কবিতাটির শেষে আমরা একটা কমপ্লিট সামারি আলোচনা করব, যে যার ফলে তোমরা খুব সহজে এই কবিতাটি মনে রাখতে পারবে এবং পরীক্ষায় কোশ্চেন আনসার করতে পারবে। এরপরে তো চলো ফ্রেন্ডস, এখন আমরা আলোচনার দিকে এগোই। সি ফিভার জন ম্যাসিফিল্ডের লেখা। জন ম্যাসিফিল্ড ছিলেন একজন অন্যতম নোভেলিস্ট, পোয়েট, চিলড্রেন অথার, রাইটার ছিলেন এবং তিনি তার লেখার মাধ্যমে সমুদ্রের প্রতি আবেগ ফুটিয়ে তুলতেন। এই জন ম্যাসিফিল্ড তিনি প্রকৃতপক্ষে তিনি কোথায় পড়েছেন না কিং স্কুলে ওয়ার্নিক, কিং স্কুলে ওয়ার্নিকে এবং এইচএমএস স্কুলে এইচএমএস এবং শিপ এইচএমএস এ তিনি সমুদ্রে অ্যাডভেঞ্চারাস লাইফ এনজয় করেছেন এবং সেখানটায় তিনি ট্রেনিংও প্রাপ্ত করেছেন জাহাজের সমুদ্রে। তারপরে বিভিন্ন প্রকার জাহাজে জাহাজে কাজ করেছে। সেই থেকে তার সমুদ্রের প্রতি তীব্র আবেগ, তীব্র আকাঙ্ক্ষা হয়েছে এবং কি সমুদ্রের প্রতি অভিজ্ঞতাও তার ভালো হয়েছে এবং তার সেই মোস্ট ফেমাস তার নোটেবল ওয়ার্ক, তার কিছু বেস্ট নোন সি পোয়েম, যেমন কি সি ফিভার, যেটা তোমাদের পাঠ্য। এছাড়া কি আছে কার্গোজ হলো তার ফেমাস কবিতা, ফেমাস পোয়েম। এছাড়া তিনি চিলড্রেন অথার রূপেও, চিলড্রেন নোভেলিস্ট রূপেও বিখ্যাত ছিল আমাদের এই জন ম্যাসিফিল্ড। তো জন ম্যাসিফিল্ড সম্পর্কে আমরা জানলাম। বন্ধুরা, এই ভিডিওটার ডেসক্রিপশনে আমি অ্যাবাউট দ্য অথার, অ্যাবাউট দ্য পোয়েম, এই সমস্ত জিনিস যেগুলো বললাম সেগুলো আমি কমেন্টে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমরা আমি যখন আমার এই ভিডিওটা যখন দেখবে, ডেসক্রিপশন বক্সটা খুলে দেখবে যে সেখানটায় দেওয়া আছে এগুলো। এরপরে আমরা আসি এই পোয়েমটার সম্পর্কে। দেখো, দ্বিতীয় টপিকটা বিশ্লেষণ করব অ্যাবাউট দ্য পোয়েম, এই পোয়েমটা সম্পর্কে। এই পোয়েমটা পাবলিশড হয়েছিল কখন? 1902 সালে। 1902 সালে আমাদের পোয়েম সি ফিভার, এই পোয়েমটি পাবলিশড হয়েছিল 1902 সালে। কত সালে? 1902 সালে। 1902 সালে পাবলিশড হয়েছিল সি ফিভার। আচ্ছা, এই সি ফিভার এই টাইটেলটা কি রেফার করছে? দেখো, সি সি মিন্স কি? এখানটায় সি বলতে কি বোঝানো হয়েছে? সমুদ্র, অথবা সমুদ্রের যে এনজয়েবল লাইফ নাবিকের। সি রেফার্স টু দ্য sailor's life, the ocean adventure, ফিভার বলতে আমরা কমনলি কি জানি? ফিভার বলতে বন্ধুরা আমরা কমনলি জানি কি? জ্বর। বাট হেয়ার ফিভার ডাজ নট রেফার কি
ইলনেস, হেয়ার ফিভার ডাজ নট রেফার ইলনেস, অর্থাৎ এখানটায় এই সি ফিভার কবিতায় ফিভার কি আমাদের অসুস্থতার কথা বলছে না, এখানটায় ফিভার বলতে বোঝানো হয়েছে দা পোয়েটস ইন্টেন্স ডিজিয়ার, অর্থাৎ কবির যে অন্যতম ডিজিয়ার ছিল, কবির যে দৃঢ় আবেগ ছিল, আশা আকাঙ্ক্ষা ছিল, তাহলে ফিভার রেফার্স টু সি বলতে এখানটায় সেইলর অর্থাৎ নাবিকের যে অ্যাডভেঞ্চারাস লাইফ, আর ফিভার বলতে এখানটায় বোঝানো হয়েছে কি, ফিভার বলতে এখানটায় বোঝানো হয়েছে দা পোয়েট ইন্টেন্স ডিজায়ার, অর্থাৎ কবির অন্য ইন্টেন্স দৃঢ় ইচ্ছা, তাহলে সি ফিভার রেফার্স টু দা টাইটেল হতো এখানটায়, টাইটেল সি ফিভার রেফার্স টু দা পোয়েট ইন্টেন্স ডিজায়ার টু কাম ব্যাক দ্য সি, অর্থাৎ কবি যে তার স্কুল অবস্থায় অথবা তার কর্মজীবনে কি ছিল, সে সমুদ্রে বেশিরভাগ সময়টা কাটিয়েছিল, সেই সমুদ্রের সময় অ্যাডভেঞ্চারাস লাইফ কাটাতে গিয়ে সে যে এনজয় করেছে, এখন কবি তাই বলছে যে তাই তিনি আবার সেই পুরনো দিনে ফিরে যেতে চান, আর যেখানে তিনি তার জীবনের এই মনোটোনাস এই জীবনকে, অর্থাৎ একঘেয়েমি জীবনকে কাটাতে পারবেন। কবি এখানটায় তাই বলতে চাইছেন, অর্থাৎ ইন দা পোয়েম দা সি ফিভার, এই কবিতায় দা সি ফিভার নামক কবিতায় দা পোয়েট কবি জন ম্যাসিফিল্ড এক্সপ্রেসেস বর্ণনা করেছেন হিজ স্ট্রং ডিজায়ার, আর তার দৃঢ় ইচ্ছা টু গেট ব্যাক টু দা সি, এবং কি সমুদ্রে ফিরে যাওয়ার দৃঢ় আকাঙ্ক্ষা কেন, তিনি তার জীবনের বেশিরভাগ সময়টা সমুদ্রে কাটিয়েছেন এবং অ্যাডভেঞ্চারাস লাইফ এনজয় করেছে, যেহেতু দ্য অ্যালিউরিং কল অফ দ্য সি ক্যান নট বি ইগনোরড, অর্থাৎ এই সমুদ্রের যে একটা ডাক, সেই ডাককে মোহময় ডাককে তিনি উপেক্ষা করতে পারছেন না, কে, আমাদের কবি এই সমুদ্রের মোহময় জীবনকে উপেক্ষা করতে পারছেন না। এই কবিতাটি যখন আমরা পড়ব তখন আমরা একটু রোমান্টিক, ইংলিশ মানে তোমাদের একটু রোমান্টিক হয়ে পড়তে হবে। রোমান্টিক বলতে নেচারের প্রতি রোমান্টিক, একটু ইমোশন নিয়ে পড়তে হবে। এই কবিতাটি নেচারের প্রতি একটা ইমোশন নিয়ে পড়তে হবে, তবে এই কবিতাটি তোমরা বুঝতে পারবে। আশা করি এই ক্লাসের পর তোমরা আর তোমাদের এই সি ফিভার সম্পর্কে কোনো ডাউট থাকবে না। আমি যতটা পারবো তোমাদের বোঝানোর চেষ্টা করব। The passionate description of the seascape reveals the eternal desire of the man to seek splendor of nature, অর্থাৎ
এই যে কবিতায় একটা প্যাশনেট ডেসক্রাইব, একটা অনুভূতি আবেগপ্রবণ ডেসক্রিপশন আছে সমুদ্রের, যেটা আমাদের কি করে মানুষের যে যেটা প্রকাশিত করে মানুষের যে অন্তর্নিহিত ইচ্ছা, যেটা কি সিক টু স্প্লেন্ডার, অর্থাৎ প্রকৃতির সম্পর্কে, প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার একটা অদ্ভুত ইচ্ছা, সেটাই এই ডেসক্রিপশনটা, এই আবেগপ্রবণ ডেসক্রিপশনটা আমাদের কি করে, প্রকাশ করে, এই কবিতার মাধ্যমে আমরা বুঝতে পারি। তো এরপরে তোমরা তোমাদের টেক্সট বই দেখো। এখন আমরা লাইন বাই লাইন অ্যানালাইসিস করব। এই সি ফিভার কবিতাটি লাইন বাই লাইন অ্যানালাইসিস করব। সি ফিভার কবিতাটি আমরা এখন লাইন বাই লাইন অ্যানালাইসিস করব। পড়ছি এখন, তোমরা তোমাদের টেক্সট বুকটা দেখো। I must go down to the beach again. I must, আমাকে আবার, go down to the beach again, go down, যেতেই হবে, to the beach again, সমুদ্রে। I must go, আমাকে যেতেই হবে, go down, আমাকে যেতেই হবে, to the beach again, সমুদ্রে। তাহলে I must go down to the beach again, আমাকে আবার সমুদ্রে যেতে হবে। তাহলে এখানটায় এই লাইনটার মাধ্যমে আমাদের লেখক কি বোঝাতে চাইছেন, যে তিনি আমরা বুঝতেই পারছি যে তিনি আগেও একবার এই সমুদ্রে যেতে চেয়েছিলেন। টু দা লোনলি সি, নির্জন সমুদ্র, অ্যান্ড দ্য স্কাই, আকাশের কাছে, নির্জন সমুদ্র এবং আকাশের কাছে, অ্যান্ড এবং অল আই আস্ক ইজ এ টল শিপ, আমার চাই একটা কি, টল শিপ, লম্বা জাহাজ, অ্যান্ড এবং এ স্টার, একটা তারা, টু স্টির হার বাই, যেটা আমাকে দিক নির্দেশন করবে, যেটা আমাকে দিক নির্দেশন করবে, অর্থাৎ এই জাহাজটিকে চালানোর জন্য আমাকে যে দিক নির্দেশন করবে সেই তারাটাকে চাই। এই তারাটা বলতে ধ্রুব তারাকে ইন্ডিকেট করা হচ্ছে, যেটা দিয়ে প্রাচীনকালে নাবিকরা জাহাজের দিক নির্ণয় করত। এই ধ্রুব তারাটাকে চাই, যার মাধ্যমে এই তারাটাকে চাই, যেটা জাহাজটাকে চালাবে। তাহলে আই মাস্ট গো ডাউন টু দা সিজ অ্যাগেন, আমাকে আবার সমুদ্রে যেতে হবে। টু দা লোনলি সি, নির্জন সমুদ্র, অ্যান্ড দা স্কাই, আকাশে, সমুদ্রে গেলে আকাশের কাছে। সমুদ্র কি হয়, সমুদ্রে মানুষ যায় একটা আনন্দ উপভোগ করার জন্য, সেখান থেকে শহরের ব্যস্ততা থেকে কাটিয়ে মানুষ সমুদ্রে যখন যায় সেখানটায় নির্জন সমুদ্র, আকাশের কাছে, প্রকৃতির সমস্ত রূপ যেন সেখানটায় ফুটে ওঠে, তাই মানুষ সমুদ্রে যেতে চায়। অ্যান্ড এবং অল আই আস্ক ইজ এ টল শিপ, আর সমুদ্রে যাওয়ার জন্য আমার কি চাই, একটা বড় জাহাজ, অ্যান্ড এবং এ স্টার, একটা তারা, টু স্টির হার বাই, যেটা তাকে চালানোর জন্য। যেমন প্রাচীনকালে নাবিকেরা ধ্রুব তারার সাহায্যে কি করে জাহাজ দিক নিদর্শন করত, ঠিক একইভাবে এই জাহাজটিকেও চালানোর জন্য একটা কি তারা চাই, না হলে কবি এখানটায় কি করে তার দিক নিদর্শন করতে পারবে। অ্যান্ড হুইলস কিক, অ্যান্ড চাকার ঘর্ষণ, অ্যান্ড এবং দ্য উইং সং, এবং হাওয়ার গান, অ্যান্ড দ্য হোয়াইট সেল স্ট্যাকিং, আর সাদা পালের স্পন্দন। তাহলে আর কি কি না, হুইলস কিক, চাকার ঘর্ষণ, আর উইন্ড সং, হাওয়ার গান, অ্যান্ড হোয়াইট সেল স্ট্যাকিং, একটা সাদা পালের স্পন্দন, অ্যান্ড এবং এ গ্রে মিস্ট, একটা ধূসর কুয়াশা, অন দা সি ফেস, সমুদ্রের সম্মুখে, অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং, একটা ধূসর ভোরের আগমন হলো। তাহলে অ্যান্ড এ গ্রে মিস্ট অন দা সি ফেস, সমুদ্রের উপর একটা কি, সমুদ্রের উপর ধূসর কুয়াশা,
অ্যান্ড এবং এ গ্রে ডন ব্রেকিং, এবং যেখানটায় কি একটা ধূসর ভোরের আগমন। এই যে একটা নেচার, এই যে একটা ফিলিং, জাস্ট অনুভব করো তোমরা যে যেখানটায় নেচারের প্রতি কবি কিভাবে আবেগপ্রবণ হয়ে গেছে। এখানটায় জাস্ট একটা ফিলিং করো তোমরা, যখন তোমরা সাপোজ বৃষ্টির দিনে ধরো কোথাও কোথাও গেছো, গাড়ি থেকে দেখতে পাও না অনেকে হাত বাড়িয়ে সেই বৃষ্টির জলটা হাতে নিচ্ছে, সেই যে এক্সপ্রেশনটা, এটা কি সেই রকম একটা সমুদ্রে বা নেচারের মানুষের সঙ্গে যে একটা নেচারের যে মিল আছে, সেটা এই কবিতায় অদ্ভুত ভাবে ফুটে উঠেছে। আই মাস্ট, তারপরে সেকেন্ড প্যারাতে দেখো আবার, আই মাস্ট গো ডাউন টু দা সিজ এগেন, আমি আবার সমুদ্রে যেতে চাই। কবি আবার কোথায় যেতে চাইছেন? সমুদ্রে। এই প্রত্যেকটি প্যারা একটা একটা সিম্বলিজম করছে, সিগনিফিকেন্স আছে, যেটা আমরা পরে বলবো। আই মাস্ট গো ডাউন দা সিজ এগেন, আমি আবার সমুদ্রে যেতে চাই। ফর দা কল অফ রানিং টাইড, সেই ছুটন্ত ঢেউয়ে, কেননা সেই ছুটন্ত জোয়ারের আহ্বানে, সেই ছুটন্ত জোয়ারের আহ্বানে আবার কি আমি সমুদ্রে যেতে চাই। সেই জোয়ার যেন আমাকে সর্বদা ডাকছে, কবিকে ডাকছে, কারণ এতদিন কবি কোথায় কাটিয়েছেন? এই সমুদ্রে। ইজ এ ওয়াইল্ড কল্ড, একটা দুরন্ত আহ্বান, অ্যান্ড এ ক্লিয়ার কল, এবং স্পষ্ট আহ্বান। সমুদ্র যেন কবিকে ডাকছে দুরন্ত আর স্পষ্ট আহ্বান দিয়ে। দ্যাট, যেটা মে নট বি ডিনাইড, যেটা কখনো কি উপেক্ষা করা যায় না। অর্থাৎ আমি যে একটু আগে বলেছিলাম, কবি সমুদ্রের এই মোহময় ডাককে উপেক্ষা করতে পারবে না, তাই তিনি আবার কোথায় যেতে চাইছেন? সমুদ্রে। অ্যান্ড অল আই আস্কড এ উইন্ডি ডে, আর আমার চাই একটা, আমার আবার একটা চাই কি? একটা প্রবল হাওয়ার দিন। উইথ দা হোয়াইট ক্লাউডস ফ্লাইং, যেখানে কি হবে? সাদা মেঘরাশিরা উড়ে যাবে, উড়ে বেড়াবে। জাস্ট ফিলিং করো, একটা সুন্দর নেচারের বর্ণনা দিয়েছে কবি এখানটায়। দা ফ্লাং স্প্রে, ছড়ানো জলরাশি। অর্থাৎ জাহাজ যখন সামনের দিকে জাহাজ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন আগের দিক থেকে যে জলগুলো আসছে তখন ঢেউগুলো আসছে, সেগুলো এখানটায় ভেঙে এইভাবে হয়ে যাবে না, এটা ছড়ানো জলরাশি। ছড়ানো জলরাশি গুলো দেখতে চাই। অ্যান্ড দা ব্লাউন স্পিউম, ফোলানো জলরাশি। আর কি ফোলানো জলরাশি? সমুদ্রে যে উত্তাল উত্তাল ঢেউ আসবে, সেই ফোলানো জলরাশি। অ্যান্ড দা সিগালস ক্রাইং, আর গান শালিকের সেই চিৎকার, গান শালিকদের সেই চিৎকার। জাস্ট একটা ওয়ান্ডারফুল নেচারের ডেসক্রিপশন দিচ্ছে এখানটায় কবি, যে তিনি একদম রোমান্টিক হয়ে পড়েছে এখানটায়, নেচারের সঙ্গে একদম ঘনিষ্ঠ হয়ে গেছে এখানটায়। কবি এখানটায় বলছে, দেখো এই কবিতা, এই প্যারাটা আবার পড়ছি। আই মাস্ট গো ডাউন টু সিচ এগেন, আমি আবার সমুদ্রে যেতে চাই। ফর দ্য কল অফ রানিং টাইড, সেই দুরন্ত কিসেদের ডাকে? জোয়ারের ডাকে। ইজ এ ওয়াইল্ড কল্ড, যেটা হবে কি? দুরন্ত ডাক, অ্যান্ড ক্লিয়ার কল, স্পষ্ট ডাক। দ্যাট মে নট বি ডিনাইড, যেটা কবি কখনো উপেক্ষা করতে পারবে না। অ্যান্ড অল আই আস্কড এ উইন্ডি ডে, এবং আমার চাই কি? একটা হাওয়ার দিন। উইথ দা হোয়াইট ক্লাউড ফ্লাইং, এবং যেখানটায় সুন্দর সাদা মেঘের রাশি উড়ে যাবে। অ্যান্ড দা ফ্লুইং স্প্রে, আর কি হবে? ছড়ানো জলরাশি। অর্থাৎ এই যে জাহাজটা যখন যাবে, তখন কি হবে? চারিদিকে যে জল ছড়ে যাবে, সেটা জাস্ট ওয়ান্ডারফুল একটা ইমোশন, প্যাশনেট এই কারণে। অ্যান্ড ব্লোন স্পিউম, ফোলানো জলরাশি। অ্যান্ড সিগালস ক্রাইং, সমুদ্রের উপর দিয়ে
কি গাং শালিকেরা যখন যাবে সেই সিগালস ক্রাই, অর্থাৎ গাং শালিকের চিৎকার। আই মাস্ট গো ডাউন দ্য সিজ অ্যাগেন, আমি আবার সমুদ্রে, এর তৃতীয় প্যারাটা দেখো, সর্বশেষ প্যারাটা দেখো তোমরা, আই মাস্ট গো ডাউন দ্য সিজ অ্যাগেন, আমি আবার সমুদ্রে যেতে চাই। কবি এখানটায় বলছেন তিনি আবার কোথায় যেতে চান? সমুদ্রে। টু দা ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, এখানটায় জিপসি বলতে, এখানটায় যে জিপসি আছে, এই জিপসি বলতে সাধারণত ভ্যাগাবন্ড লাইফকে বোঝানো হয়েছে, যারা ঘুরে ফিরে খায়, যারা ঘুরে ফিরে, যে সমস্ত যাযাবরা এক স্থান থেকে আলাদা স্থান, এক ধরনের যাযাবর জাতিকে বোঝানো হয় জিপসি। এই ভ্রাম্যমান জিপসি অর্থাৎ ভ্রাম্যমান, এই যে এক স্থান থেকে অন্য জায়গায় ঘুরে সেই যাযাবরের মতো জীবন চাই। টু দা গার্লস ওয়ে, শঙ্খ শালিকের শঙ্খচিল গাং শঙ্খচিলের মতো, আর কার মতো? হোয়েলস ওয়ে, তিমির মতো। কার মতো? তিমির মতো। শঙ্খচিলরা যেমন এক স্থান থেকে অন্য স্থানে যায়, আর কি হয়? হোয়েলসরা, তিমিরা যেমন এক স্থান থেকে অন্য স্থানে যায়, এক সমুদ্র থেকে আরো এক সমুদ্রে পাড়ি দেয়, ঠিক আমিও তাদের মতো এক স্থান থেকে আরেক স্থানে যেতে চাই, অর্থাৎ কবিতার জীবনটাকে উপভোগ করতে চাইছে। Where the wind like a whetted knife, যেখানটায় বাতাসও আসবে কার মতো? তীক্ষ্ণ ছুরির ফলার মতো। সেই বাতাসগুলো যেখানটায় তাকে, কবিকে আঘাত করবে কার মতো? তীক্ষ্ণ ছুরি ফলার মতো। And all I asked is a merry yarn from a laughing fellow rover, এবং all I asked is a merry yarn, এবং আমার আর চাই একটা আমোদে গল্প, from a laughing fellow rover, একটা হাস্যকর, আমার হাস্যকর নাবিক সঙ্গীর কাছ থেকে আমার একটা আমোদে গল্প চাই। and এবং হোয়াইট স্লিপস, বেশ শান্ত ঘুম, and a sweet dream, একটা মধুর স্বপ্ন, when the long trek over, যখন কি হবে? আমাদের এই দীর্ঘ যাত্রাটা শেষ হবে, আমাদের এই দীর্ঘ যাত্রাটা শেষ হবে। তো এই হলো আমাদের কবিতা, লাইন বাই লাইন অ্যানালাইসিস করলাম। আশা করি তোমরা এই কবিতাটি বুঝতে পেরেছো, লাইন বাই লাইন অ্যানালাইসিস। তো এরপরে আমরা লাস্টে টপিক 4 আসবো বলেছিলাম, এর কমপ্লিট সামারি, এর যার মাধ্যমে তোমরা মনে রাখতে হবে। সি ফিভার, দেখো বন্ধুরা, সি ফিভার অর্থাৎ, সি ফিভার বলতে কি? সমুদ্রের প্রতি যে কবির মনের একটা তাড়না, অর্থাৎ সমুদ্রে আবার যাবে সে। তার ছোটবেলা কেটেছে যেভাবে, ছোটবেলায় তিনি যেভাবে সমুদ্রে, ছোটবেলা থেকে স্কুল লাইফ থেকে সমুদ্রে জাহাজ চালানোর কাছ থেকে তিনি তার জীবনের অর্ধেক সময়টা তিনি সমুদ্রেই কাটিয়েছেন। তাই সমুদ্রকে তিনি ভালোবেসে ফেলেছেন, সমুদ্রের প্রতি তার আলাদা একটা অনুভব আছে। তাই তিনি, তার বয়স হয়ে গেছে, তাই তিনি এখন আবার সমুদ্রে যেতে চায়, কারণ সমুদ্রকে তিনি প্রচন্ড ভালোবেসে ফেলেছে। এই সমুদ্রে তিনি প্রকৃতির আর এক অন্য রূপ, প্রকৃতির অন্য রূপ পায়। সেখানটায় তিনি একটা লম্বা জাহাজ, কবি এই কবিতায় তোমরা দেখতে পাবে, সি ফিভার যখন বলেছেন, অর্থাৎ সমুদ্রের প্রতি যে টান, সমুদ্রের অর্থাৎ মানুষের যে ইন্টেন্স ইমোশন, ফ্রম নোন টু আননোন, অর্থাৎ জানা জিনিস থেকে অজানা জিনিসের দিকে যে ইন্টেন্স ইমোশন, সেগুলো এই কবিতার মাধ্যমে কি উঠেছে? ফুটে উঠেছে সি ফিভার কবিতার মাধ্যমে। এই কবিতাটি খুব সুন্দর একটি কবিতা। এই কবিতার মাধ্যমে
কবি আমাদের বোঝাতে চাইছেন যে মানুষের একটা ইটারনাল ডিজায়ার থাকে, যেটা স্প্লেন্ডার, মানুষের ইটারনাল ডিজায়ার, স্প্লেন্ডার অফ নেচার, অর্থাৎ প্রকৃতির এই সুন্দর রূপ, তার জন্য মানুষের ইন্টারনাল ডিজায়ার। এই জন্য মানুষ ভ্রমণ পিপাসু হয়ে থাকে। বিভিন্ন পাহাড় পর্বত সমুদ্র বিভিন্ন জায়গায় মানুষ বেড়াতে যায়, সেখানটায় গেলে তাদের ভালো লাগে। তাই কবিও ঠিক একই রকম ভ্রমণ পিপাসু, তিনি তার অজানা জায়গায় আরো বেড়াতে যেতে চান, স্পেশালি সি অর্থাৎ সমুদ্রে তিনি বেড়াতে যেতে চান, সমুদ্রের জীবনটা তিনি উপভোগ করতে চান, সমুদ্রের জীবনটা তিনি উপভোগ করতে চান। তিনি কি করেছেন, তিনি সমুদ্রে যাওয়ার জন্য বলেছেন একটা লম্বা জাহাজ, আমাকে একটা তারা চাই যেগুলো আমাকে দিক নিদর্শন করবে। সেখানটাই তিনি কি সিগালস ক্রাইং, অর্থাৎ কি সিগালস ক্রাইং, শঙ্খচিলদের চিৎকার এটা শুনতে পাবে, এইগুলো শুনতে পাবে। অর্থাৎ কবি একেবারে প্রকৃতিতে ডুবে গেছে। এছাড়াও আমরা তারপরের প্যারায় দেখতে পাবো যে দুরন্ত ডাক, যেগুলো সমুদ্রে দুরন্ত ডাক, যেগুলো কবিকে ডাকছে, প্যাশনেট ডিজায়ার, কবিকে ডাকছে, আবেগ প্রবণ হয়ে গেছে, যেগুলো তিনি উপেক্ষা করে থাকতে পারেন না, আমাদের কবি জন ম্যাসিফিল্ড। তাই প্রকৃতির সৌন্দর্যকে অন্বেষণ করার জন্য চিরন্তন তৃষ্ণাকে চিত্রিত করেছে আমাদের জন ম্যাসিফিল্ড এই কবিতার মাধ্যমে। জন ম্যাসিফিল্ড এই কবিতার মাধ্যমে প্রকৃতির একটা সুন্দর রূপের বর্ণনাও দিয়েছেন এই কবিতার মাধ্যমে, এবং তিনি তার মনের ইচ্ছা প্রকাশ করেছেন, যে খুব একটা সুন্দর ইচ্ছা। দেখো, মেরি ইয়ার্ন আমুদে গল্প ফ্রম এ লাফিং ফিলোরুভার, আমার নাবিক সঙ্গী, অর্থাৎ তার নাবিক সঙ্গী তাকে আমুদে গল্প বলবি, তার ইচ্ছা সেগুলো বলবে, কবিতায় এগুলো বলেছেন। এই সি ফিভার কবিতাটি কবির যে সমুদ্রে ফিরে যাওয়ার আশা আকাঙ্ক্ষা এটাই বোঝাতে চাইছেন। যেহেতু সমুদ্রের মোহনার আহ্বানকে, সমুদ্রের যে এই মোহময় ডাককে, যেটা আমি আগেও বলেছিলাম উপেক্ষা করা যায় না, তাই কবি আবারও ফিরে যেতে চায় কোথায়, সমুদ্রে। ফ্রেন্ডস, এই ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, তবুও বলছি, এই সমুদ্রটা, এইখানটায় আমরা তিনটে স্ট্যান্ডাতে তিন রকম জিনিস পাবো। প্রথম স্ট্যান্ডাতে, স্ট্যান্ডা 1 এ আমরা পাবো ইয়াং এজ। স্ট্যান্ডা 2 তে পাবো ম্যাচিওর এজ। স্ট্যান্ডা 3 তে পাবো হচ্ছে ওল্ড এজ। অর্থাৎ এই কবিতার মাধ্যমে কবি মানুষের জীবনে এই তিনটে স্টেজকে সুন্দরভাবে বর্ণনা করেছেন। একটু লক্ষ্য করলে দেখতে পাবে তোমরা যে ইয়াং এজে কি হয়, আমাদের মন স্বতঃস্ফূর্ত থাকে, যেখানটায় যাবে সেখানটায় যেতে চায়, যা করব সবকিছুতে হ্যাঁ, যা করবে তোমরা সবকিছুতে হ্যাঁ। ঠিক এইভাবে দেখো, প্রথম স্ট্যান্ডাতে আছে লোনলি সি, নির্জন একাকী মন থাকে এই সময় ইয়াং এজে। এছাড়া কি স্টার, সমুদ্রে আমি চালনার জন্য, দিক নিদর্শনের জন্য। এছাড়া কি হয়, হুইলস কি, চাকার ঘর্ষণ, অর্থাৎ জীবনে যে সংঘর্ষ হবে সেই সংঘর্ষের সঙ্গে কি হবে, এই ইয়াং এজেই যত সংঘর্ষ, হুইলস কিক, চাকার ঘর্ষণ এই ইয়াং এজেই হবে। আমাদের জীবনে যত সংঘর্ষ হয় এই ইয়াং এজে। তারপরে ম্যাচিউরিটিতে যখন আমরা পৌঁছে যাই, তখন কি মানুষ একটা আন্ডারস্ট্যান্ডিং এ এসে যায় ম্যাচিওর এজে। তখন কবি বলছেন ম্যাচিওর এজে কবি কি বাস্তব ধর্মী কথা বলছেন, যেগুলো দেখো
যেমন রানিং টাইম, দুরন্ত সমুদ্রের আহ্বান, সমুদ্রের ডাক, স্পষ্ট যেগুলো উপেক্ষা করা যায় না, অথবা ফোলানো জলরাশি, জাহাজ এদিকে যাবে সেই চারিদিকে বিস্তৃত জলরাশি, এগুলো কি ম্যাচিওরিটি, ম্যাচিওর বয়স, অর্থাৎ মানুষ ম্যাচিওরিটি বয়সে যে নির্দিষ্ট কিছু ডিসিশনের উপর নির্দিষ্ট কিছু ডিসিশন নিতে জানে। আর ওল্ড এজে মানুষের ওল্ড এজ যখন আসে অর্থাৎ বৃদ্ধ বয়সে, তখন কি সমস্ত কিছু অবসান ছেড়ে বল না তীর্থে যায় অথবা ঘুরে বেশি পরিমাণে ঘোরা হয়। এই ওল্ড এজ কি ভ্যাগবন জিপসি লাইফ, ওল্ড এজ কি জিপসি লাইফ, বিভিন্ন প্রকার যাযাবরের মতো মানুষ। ওল্ড এজে বেশিরভাগ মানুষ সন্ন্যাস ধর্মে, এই ধরনের কথা আছে না, ঠিক এই রকম ভাবে লম্বা যাত্রার অবসান। এরপরে দেখো ওল্ড এজে আছে, তোমরা থার্ড প্যারাটা লক্ষ্য করলে দেখতে পাবে এই যে ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ। এই ভ্যাগ্রেন্ট জিপসি অর্থাৎ যাযাবর জীবন কিভাবে কাটাবে, অথবা সেই যে নাইভ অর্থাৎ হাওয়াগুলো কি তীক্ষ্ণ ছুরির মতো আসবে। আর এই সময় গল্প করতে ভালো লাগে, এই যে আমুদে গল্প শুনবে ফিলো রোভারের কাছ থেকে, এন্ড কোয়াইট স্লিপ, ঘুম, সুইট ড্রিম, মধুর স্বপ্ন, এন্ড লং চিকিৎসা। জীবনের পুরো অধ্যায়টা সমাপ্ত হবে এই ওল্ড এজে। এই ওল্ড এজে কি হবে, জীবনের পুরো অধ্যায়ের অবসান হবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের এই ভিডিও, এই ক্লাসটি। যদি তোমাদের এই ক্লাসটি পছন্দ হয় তবে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো, এবং কমেন্টে তোমরা অবশ্যই বলে যাবে যে এরপরে কোন কিসের উপর ডিসকাস করলে তোমাদের ভালো হবে। তো আজকে এই পর্যন্ত।